স্বাগত সবাইকে স্টার নিউজের নিয়মিত আয়োজন স্টার বিজ ডায়ালগে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাওন। দর্শক, আজ আমরা দেশের ব্যাংক খাত নিয়ে কথা বলবো। এজন্য আমাদের সাথে আছেন একজন বিশিষ্ট ব্যাংকার, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। স্বাগত আপনাকে আমাদের এই বিশেষ আয়োজনে। শুরুতেই জানতে চাচ্ছি, আসলে আপনি তো দীর্ঘদিন ব্যাংকিং সেক্টরে আছেন এবং এখন একটা ব্যাংক লিড করছেন যেটি বেশ ভালো করছে। ওভারঅল ব্যাংক খাতের অবস্থা কেমন দেখছেন? ব্যাংক খাতটা আসলে এটা তো ডিপেন্ড করে ম্যাক্রো ইকোনমি এবং আর ডিপেন্ড করে হচ্ছে সেই ব্যাংকটার গভর্নেন্সের উপর। তা দুটোর ক্ষেত্রে যদি ব্যাংক খাতকে বিশ্লেষণ করি, যদি ম্যাক্রো ইকোনমির পার্সপেক্টিভটা চিন্তা করি এবং ম্যাক্রো পলিটিক্সটাও এটার সাথে জড়িত, মানে জিও পলিটিক্স বলেন, আদার জিনিসগুলো সব কিছু মিলে ব্যাংকটা। তা আসলে মেজর ইস্যুটা দেখা যায় 2020 থেকে, এবং সেটা হলো যে প্রথমে কোভিড শুরু হয়ে গেল। এটা একটা বিজনেসের মধ্যে যেমন একটা ধাক্কা এসছে, আবার এটা আমাদেরকে খুব সহায়কও দিয়েছে। যখন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা আদার চায়না এরা যখন কোভিডের সময় ভয়াবহ অবস্থায় পড়ে, বাংলাদেশ তখন আরও বেশি এক্সপোর্ট ডেস্টিনেশন পায়। এটা কিন্তু আমাদের অনেকটা পজিটিভ দিকে কাজ করেছে। কিন্তু এরপরেই আবার ইউক্রেন ওয়ারটা লেগে গেল। ইউক্রেন ওয়ারের আবার ইম্প্যাক্ট হলো, ওখান থেকে আমরা গম এবং আদার জিনিসপত্রগুলো ইম্পোর্ট করতাম, তো সেই জায়গাগুলোতে একটা ইফেক্ট আছে। তারপরে মিডিল ইস্ট আনরেস্ট হওয়ার সাথে সাথে এক্সপোর্ট ইম্পোর্ট, তারপরে ট্রান্সপোর্টেশন কস্ট, তারপরে ওয়েল প্রাইস, এই জায়গাটাতে একটা ইম্প্যাক্ট পড়ে। আর এরই মধ্যে আবার ডলারের ক্ষেত্রে আমাদের যে টাকার অবমূল্যায়নটা হয় 84 থেকে 120, মানে যারা আমাদের ইম্পোর্টার ছিল, এখানে এক্সপোর্টাররা হয়তো গেইন করেছে, ইম্পোর্টাররা কিন্তু সাংঘাতিকভাবে সাফার করেছে। এই পরিস্থিতির মধ্যে দিয়ে বেসিক্যালি আমাদেরকে ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা যেতে হচ্ছে। এটা একটা পার্ট। আরেকটা পার্ট আমরা যেটা দেখেছি যে কিছু কিছু জায়গায় গভর্নেন্সের ব্যত্যয় হয়েছে, যেটা মাইক্রো পার্সপেক্টিভে যদি বলি, বিশেষ করে ইসলামী ঘরানার ব্যাংকগুলোতে। সেইখানে একটা, এটা ঠিক খেলাপি বলা হবে না, এখানে আসলে মানি তো সাইফুন হয়ে চলে গেছে, এটা একটা ফ্রড বা ডাকাতি হয়ে চলে গেছে, লুটের মতো টাকাটা চলে গেছে আসলে। তো এইটা দিয়ে একটা জিনিসটা যেটা হচ্ছে, তাহলে এখন দুটো ভাগে বিভাজন হয়েছে, যাদের তাদের মধ্যেও ইম্প্যাক্ট পড়েছে যারা ভালো ব্যাংক, কিন্তু তাদের হয়তো গভর্নেন্সটা ঠিক ছিল, কিন্তু ম্যাক্রো ইকোনমির যে পার্সপেক্টিভ আর ইম্প্যাক্ট পড়েছে। এরপরে যেটা এখন যেটা সুবিধা হয়েছে, যে এটা পলিটিক্যাল জায়গাটাতে স্ট্যাবিলিটিটা আসছে, যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট, কিছুটা মিডিল ইস্ট আনরেস্ট কমেছে, ইউক্রেন ওয়ারটা আমরা জায়গাটা দেখেছি, ডলারটার একটা স্ট্যাবিলিটি এসছে, হোয়াট এভার দ্য ফিগার, 120-22 জায়গাটাতে একটা স্ট্যাবিলিটি এসছে। তার মানে ম্যাক্রো ইন্ডিকেটরগুলো ঠিক হয়েছে, মাইক্রো ইন্ডিকেটরগুলোর ঠিক করার চেষ্টা চলছে, গুড গভর্নেন্স, প্রশাসক নিয়োগ দেওয়া, এই জায়গাটা চলছে। আর এই যেগুলো খারাপ হয়ে গেছে, মানি সাইফোন হয়ে গেছে, সেগুলোকে স্টোলেন অ্যাসেট রিকভারির জন্য উদ্যোগ কিছু নেওয়া হয়েছে, খুব ভালো ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। তারপরে ব্যাংক রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে কিছু কাজ হয়েছে। তারপরে কিছু আরও উদ্যোগ সামনে আছে, এই যে কোর্টের মাধ্যমে এক্সপিডাইট করে যেন 6 মাসের মধ্যে মানি লোন কোর্টের জায়গাগুলোতে কাজ করতে পারে। তো এই উদ্যোগগুলো, তারপরে ব্যাংক কোম্পানি আইনেরও পরিবর্তন করার একটা কাজ চলছে। তারপরে প্রাইভেট একটা অ্যাসেট অ্যাকুইজিশন, যে ব্যাড অ্যাসেট অ্যাকুইজিশনের জন্য কোম্পানি, তো এই সবগুলোর মধ্যে কাজ চলছে। কোনোটা হয়তো ফাইনাল হয়েছে, কোনোটা ইন প্রসেসের মধ্যে আছে, হয়তো আমরা এক্সপেক্ট করতেছি এটা 2026-এর মধ্যে শেষ হয়ে যাবে। তার মানে গভর্নেন্সের জায়গাটা, পলিসির জায়গাটা, যেটা বাংলাদেশ ব্যাংক যেটা করে, এবার আর হলো ম্যাক্রো, এই জায়গাটাতে একটা পজিটিভ মুভমেন্ট আছে। কিন্তু ইস্যুটা হচ্ছে যে ডেনটা হয়েছে, যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটা আসলে খুব স্বল্প সময়ের মধ্যে রিকভারেবল না, ইট টেক্স টাইমস। সেই জন্য আমার কাছে মনে হয় যে আবার একটা জিনিস হচ্ছে যে একটা ইনজিউর্ড হয়ে গেলে কোনোখানে, সেই ইনজিউরটা যখন আপনি সারাতে যাবেন, প্রথমে কিন্তু পেইন করবে। এখন আমরা ওই পেইন স্টেজে আসছি, এরপরে যখন পেইন থেকে সরবে, তখন আপনি যে আসলে এটার পজিটিভ ইম্প্যাক্টটা পাবেন। আপনি কেটে গেলে একটা মলম দেন, সাথে সাথে পেইন পাবেন। এমনি কি মানে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে, মানে সেগুলো কি কাজে আসবে? আপনার অভিজ্ঞতা কি বলে? মানে যদি প্রুডেন্টলি অ্যাপ্লাই করা হয়, তাহলে প্রত্যেকটা উদ্যোগ থেকে ভালো জিনিসই করা যায়। বন্ধ বা আংশিক চালু যেগুলো আছে ইন্ডাস্ট্রির জন্য, একটা বাংলাদেশ ব্যাংক সার্কুলার করেছে, এটা কিন্তু আপনার জন্য স্কোপ তৈরি করেছে। তাই এই স্কোপের ফলে আপনি আসলে কতটুকু কি যাবেন, আপনি কি এই সার্কুলারটাকে ভিত্তি করে রেকলেস হবেন,
না এই সার্কুলারকে ব্যবহার করে আপনি প্রুডেন্সিয়ালি যাবেন, দ্যাট ইজ থিং। তার মানে আপনাকে এটা আপনার টাকা, ব্যাংক জনগণের টাকা, আপনার ব্যাংকের অ্যাসেট, অতএব আপনাকে প্রুডেন্টলি এটা ডিল করতে না হবে। মানে সে কিন্তু সেক্ষেত্রে তো আমাদের দেশের কালচার যেমন অনেক তদবির থাকে, রাজনৈতিক অনেক প্রভাব থাকে, এই ধরনের তহবিল বা প্রণোদনা বা আমরা দেখেছি অতীতেও, মানে সেই জায়গাটা থেকে কি আমরা বের হয়ে আসতে পারছি? বোর্ডের উপরে চাপ থাকে, এটা আমরা দেখি আসলে বিভিন্ন সময় তদবির বিভিন্ন ব্যাংকে। সবসময়ই থাকবে, তদবির যে থাকবে না তা না। আমি একটা বড় ব্যাংক, আমি তদবির ফেস করবো না এটা হইতেই পারে না, এটা সবসময় আছে। আপনাকে রাজনৈতিক ইনফ্লুয়েন্স বলেন, তারপর ব্যবসায়িক গোষ্ঠী থেকে ইনফ্লুয়েন্স বলেন, এটা আপনার থাকবে। কিন্তু আপনাকে তো চিন্তা করতে হবে, যিনি ব্যাংকের ম্যানেজমেন্টে আছেন, বোর্ডে যারা আছেন, আমরা তো কাস্টোডিয়ান অফ দ্য পাবলিক মানি, আমাদের রেসপন্সিবিলিটি, দায়বদ্ধতা আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভয় পেয়ে ছেড়ে দেন তাহলে আসলে সমস্যা। কিন্তু যদি আপনি প্রুডেন্টলি তাদেরকে হ্যান্ডেল করেন তাহলে আপনি হ্যান্ডেল করতে পারবেন, আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ আমিও দেখেছি যে আমাদের এখানে কয়েকটা প্রপোজালের জন্য যে পর্যায় থেকে এসেছিলো এর চেয়ে আর কোনো ম্যাক্সিমাম পর্যায়ে হয় না। তারপরেও তো আমরা খুব প্রুডেন্টলি বোর্ড এবং ম্যানেজমেন্ট উই হ্যান্ডেল ইট আর্লিয়ার। আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে আরো বিস্তারিত আপনার সাথে আলাপ করবো। একটু আপনাদের পূবালী ব্যাংক নিয়ে একটু কথা বলতে চাই শুরুতেই। আমরা বাংলাদেশের আসলে ব্যাংকিং খাত ওভারঅল একটা খারাপ সময় পার করছে এবং গত বেশ কয়েক বছর ধরেই, এখন আপনিও যেমনটি বলছিলেন আসলে অনেক সংস্কার, অনেক উদ্যোগের মাধ্যমে আস্তে আস্তে একটা ভালোর দিকে হয়তো আমরা যাচ্ছি। মানে এর মধ্যে আসলে পূবালী ব্যাংক যদি আমরা দেখি, গত বছরে 1100 কোটি টাকা মুনাফা করেছেন আপনারা, এবং এই বছরের 6 মাসেও আমরা দেখেছি যে 685 কোটি টাকা মুনাফা। মানে এই খারাপ সময় আসলে এত মুনাফা পূবালী ব্যাংক কিভাবে করছে আসলে যদি একটু বলতেন। আসলে এটা ঠিক একদিনের না, এটা একটা ধারাবাহিকভাবেই এই জিনিসটা আসছে। এটা আমরা তো উত্থান পতন দেখেছি, এবং উত্থান পতনের মধ্যে কী কী ধরনের সমস্যা, কষ্ট হয়, এটা পূবালী ব্যাংকের এক্সপিরিয়েন্স আছে। কারণ এটা তো 1959 এটার যাত্রা শুরু হলো। তো 1959 তখন বেসরকারি ব্যাংক, ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক হিসেবে। স্বাধীনতা পর্যন্ত এটা ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংকে ছিল এবং এটার একটা ভালো গ্রোথ ছিল। এরপরে যখন সরকারি হয়ে গেল, সেই সরকারি থেকে তখন আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করলো। 84 সালে এটা আবার বেসরকারি হয়, যখন হলো তখন 54% পর্যন্ত ক্লাসিফাইড হয়েছে। তা গভর্নেন্সের ব্যত্যয় হলে তার ইম্প্যাক্ট কী, তারপরে এই 54 থেকে প্রবলেম ব্যাংক থেকে বের হতে 2005 পর্যন্ত লেগছে। এই সময় যারা দায়িত্ব পালন করেছিলেন অনেকেই ইনক্রিমেন্ট পান নাই, অনেকে চাকরি হারিয়েছেন, প্রমোশন হয় নাই, মানে ইনসেন্টিভ পায় নাই। তো তারপরে 2007-এ বাংলাদেশ ব্যাংক অবজারভার তুলে নেয়, তার মানে রিয়েল ইন্ডিপেন্ডেন্স। তো এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। যখন বেসরকারি খাতে 1984-এ এটা চলে যায়, তখনই আসলে গুড গভর্নেন্সের একটা রূপরেখা তৈরি হয়। এরই ধারাবাহিকতা আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাজ হয়েছে। 2007-এ দ্রুত কাজ হয়েছে। 2007-এ কিন্তু এই যে বললাম যে খুব সহজে ইমপ্রুভমেন্টটা দেখা যায় না। 2007-এ এইটা অবজারভার বাংলাদেশ ব্যাংক তুলে নিলেন। 2008-এই আমরা কোর ব্যাংকিংয়ের যাত্রা শুরু করলাম। 2014-তে যে কোর ব্যাংকিং পুরোপুরি ডিপ্লয় করলাম। আপনারা ভাবতে পারেন যে 8 থেকে 14 এত বছর এই পেপার বেস সিস্টেম থেকে এই ডাটাগুলো সব নিয়ে যাওয়া, 500-র উপরে ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চে 1 উইকে আনলে তাও 500 উইক লাগে। এবার চিন্তা করেন 10 বছর লাগে। সেখানে 8-এ শুরু করে 14-তে এটা ঠিক হয়ে গেল। এই প্রতিটা জায়গায় যেমন আমাদের ব্রাঞ্চের এনভায়রনমেন্ট ছিল খুব খারাপ, সেই এনভায়রনমেন্টগুলোকে ঠিক করা, এতগুলো ব্রাঞ্চের এনভায়রনমেন্ট ঠিক করা, এসি ব্যবস্থা করা, তারপরে টাইলসের মার্বেলের ব্যবস্থা করা, টাইলসের ব্যবস্থা করা, আসবাবপত্রগুলো চেঞ্জ করা, তারপর সরকারি মানসিকতা থেকে সার্ভিস ওরিয়েন্টেড মানসিকতায় নিয়ে যাওয়া। যে সকল এমপ্লয়, আমরা কাউকেই ছাঁটাই করিনি। এই যে এত ডেভেলপমেন্টের জায়গায় কেউ বলতে পারবে না যে আমরা পারফরমেন্সের কারণে কাউকে চাকরি করাচ্ছে। কিন্তু গুড গভর্নেন্স, তাদের মাইন্ডসেট চেঞ্জ করার জন্য, তাদের ট্রেনিং করার জন্য, তারপর লেটেস্ট টেকনোলজিগুলো করার জন্য, এইগুলো আমরা আসলে কাজ করছি। কাজ করে আরও মেজর ড্রাইভটা আমরা হয়তো 22-23-এর দিকে দিয়েছি, যে কারণে আপনারা দেখবেন যে কিছু কিছু জায়গায় আমাদের পজ হয়তো ছিলই না, মার্চেন্ট পজ ছিল না। 24-এ যে আমরা মার্চেন্ট পজ শুরু করছি, সবাই যেটা 1995-এ শুরু করছে সেটা আমরা 24-এ। আজকে দেখেন এই 2 বছরের মধ্যে আমাদের এখন পজ ডিপ্লয়মেন্টে উই আর দ্য নাম্বার 1। আমরা গত বছরও সেকেন্ডে ছিলাম, সিটি ব্যাংক আমাদের সামনে ছিল।
এখন এই বছর আমরা সিটি ব্যাংকে ওভারটেক করেছি। কিউআর কোডের ক্ষেত্রে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা নাম্বার 1, বিকাশের সাথে সাথে আমরা পাল্লা দিচ্ছি শুধু কিউআর কোডের ক্ষেত্রে। টাকা পে কার্ডের ক্ষেত্রে উই আর দ্য নাম্বার 1। আমাদের এটিএম সিআরএম বুথ খুব কম ছিল, এখন প্রায় 1200-র উপরে এটিএম সিআরএম বুথ। এইটাও এখন আমি বলবো যে ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, এরকম 2-1টা ব্যাংকের নিচে আমাদের হয়তো 3rd বা 4th এরকম একটা জায়গা হবে। ব্র্যাক বা এদের চেয়ে আমাদের এই জায়গাগুলোতে অনেক বেশি। তো এই জায়গাগুলোতে ইভেন অ্যাপসের ট্রানজ্যাকশনের কথাই বলি, গত বছর আমাদের 86,000 কোটি টাকা 27,000 করেছে, এই বছর অলরেডি 90,000 কোটি টাকা পার হয়েছে। এইরকম অনেকগুলো জায়গায় পাই কর্পোরেট বলেন, তারপরে পাই অফশোর বলেন, এই সবগুলো জায়গাগুলোতে আমরা বেসিক্যালি রিফর্ম করেছি। আর আরেকটা হলো যে আমরা আমাদের ফিল্ডে সেলস টিম দিয়েছি। আগে আমাদের সেলস টিম ছিল না, রিটেল সেলস টিম। তো এগুলো দরকারতে এই সামষ্টিকভাবে সব কিছু করার কারণে আমরা দেখছি যে আমাদের গ্রোথটা প্রতিটা প্যারামিটারে একটা ভালো একটা গ্রোথ এসছে। যেমন এই বছর আমরা 1 লক্ষ কোটি টাকার উপরে আমাদের ডিপোজিট গিয়েছে। তারপরে লোনস অ্যান্ড অ্যাডভান্সও আমরা প্রায় 80,000 কোটি টাকার কাছাকাছি চলে গেছি। তারপরে আমাদের ট্রেজারি ইনভেস্টমেন্ট আমরা একটা ভালো করেছি 40,000 কোটি টাকার উপরে। তো এবং অ্যাসেট সাইজ তো আমাদের বললাম 1,20,22,000 কোটি টাকা হয়েছে, ডিপোজিটের বাইরে যে অ্যাসেট সাইজ যেটা বলি। তো এইগুলো হচ্ছে। আর রেটিংটাও আমাদের আগিয়েছে, মানে জেনুইনলি আমরা ক্রিসেল একমাত্র প্রতিষ্ঠান যাকে শুরু দিয়ে AAA রেটেড দিয়েছে। ক্রিসেল সাধারণত AAA দেয় না। আমরা হালখাতার একটা ট্রেডিশনাল ঐতিহ্যের মতো একটা কাজ করেছি। প্রতিটা ব্রাঞ্চে মিষ্টি এবং একটা ঝাল জাতীয় জিনিস খাবারের ব্যবস্থা করতে, যে গ্রাহকই আসবে তাকে যেন এন্টারটেইন করানো হয়, এবং এটা আমরা 2 সপ্তাহব্যাপী করেছি। এই বিভিন্ন কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমরা একটা ভ্যালু কাস্টমারের মাইন্ডে তৈরি করতে পেরেছি। আচ্ছা, মানে সেক্ষেত্রে এখন আমরা যদি দেখি আমাদের ব্যাংকিং সেক্টরে অ্যাভারেজ খেলাপি ঋণ 30%-এর বেশি আর কি। তো মানে সেই জায়গাটায় আপনাদের 2.5%-এর মতো, মানে এই খেলাপিটা মানে এত কম থাকার ম্যাজিকটা কি আসলে? এটা আসলে মেইন ইস্যু হচ্ছে গভর্নেন্স ইস্যুটা। আমরা মানে এটা আমি আমার ক্ষেত্রে বলি, আমি যখন এমডি হলাম আমি একদম বাংলাদেশ ব্যাংকের যে গভর্নেন্স পলিসি টোটো ইমপ্লিমেন্ট করার জন্য আমি একদম 100% ইমপ্লিমেন্ট করার জন্য স্কিম হাতে নেই। সেখানে কিন্তু আমাকে আমার ক্ষমতা স্যাক্রিফাইস করতে হয়েছে। মানে বাংলাদেশ এটা এখন পর্যন্ত ম্যাক্সিমাম ব্যাংক বাংলাদেশ ব্যাংকের এই ডিরেকশন এখনও ফলো করছে না গভর্নেন্সের জন্য, এবং যারা একদম টপ রেটেড আছে তারাও করছে না। যেমন বলা আছে যে হেড অফ অডিট সরাসরি অডিট কমিটিকে রিপোর্ট করবে, এমডিকে কোনো মেমোতে সাইন করতেই দিবে না, এমডির উপস্থিতি অডিট কমিটিতে থাকবে না। আমরা কিন্তু এটা ফলো করেছি, সরাসরি হেড অফ অডিট কমিটিতে আমাদের কোনো ল্যাপসেস আছে কি না অডিট কমিটিতে করে, এবং সেখানে আমি মেমো দেখতেও পাই না। অডিট কমিটি থেকে ডিরেকশন আসলে তারপরে পাই। তারপর চিফ রিস্ক অফিসার যিনি আছেন সিআরও, উনি সরাসরি রিপোর্ট করেন হচ্ছে রিস্ক কমিটি অফ দ্য বোর্ড। এবং এই ইন্ডিপেন্ডেন্স আমার ধারণা যে পরিমাণ ইন্ডিপেন্ডেন্স এখানে দেওয়া হয়েছে তাদের মতামত অপিনিয়ন দেওয়ার জন্য, এইটা বিশ্বেই বিরল হবে সবাই। আরেকটা বিষয় হলো গভর্নেন্সের অনেক সময় আমরা মনে করি যে বোর্ড রিকোয়েস্ট করলো না ম্যানেজমেন্টকে, কিন্তু আসলে এইটুকুই কর্পোরেট গভর্নেন্স না। আমি যদি ফিল্ডের একটা ব্রাঞ্চ ম্যানেজারকে লোনের জন্য রিকোয়েস্ট করি তাহলে তো আরও গভর্নেন্সের ব্যত্যয় হবে। মানে আমি এটা দৃঢ়তার সাথে বলতে পারি, আমার তো এটা চাপ হিসাবে অবশ্যই চাপ হিসেবে নেবে, সে চাপ হিসেবে নিলে বেসিক্যালি গভর্নেন্সের ব্যত্যয় হবে। অতএব ইটস নট যে ম্যানেজমেন্টের হ্যান্ডে এবং ম্যানেজমেন্ট ডিকটেট করছে, তাকে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করার ক্যাপাসিটি দিতে হবে, এবং সেই ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট করলে সেটা যদি এমডি বা কারো বিপক্ষে যায় সেইখানে তার ক্যারিয়ার ভালো হবে, খারাপ হবে না, এইটাও এনশিওর করতে হবে। এবং সেই সাহসটা তাকে দিতে হবে, এবং সে সেটা বিশ্বাসও করতে পারতে হবে যে না, এমডি সাহেব একটা বলছিল, তার কাছে একটা রিকোয়েস্ট করেছিল, সে আমাকে রেফার করছে এবং আমি তার বিপক্ষে কথা বলছি, এতে আমি প্রমোশন পাইছি। এইটা এটা মানে, এবং এটা সঠিক সিদ্ধান্ত ছিল, এবং এটা ভিজুয়ালাইজ হইতে হবে তাদের মাইন্ডে। কিন্তু এটার তো আবার উল্টো চিত্র আছে, মানে অনেক ব্যাংকার তো আসলে এই ধরনের কথা না শুনে বা রিকোয়েস্ট না রেখে চাপেও তো পড়ে। মানে যাদেরকে চাপে পড়ছে তাদের তো গভর্নেন্স মেনটেন হচ্ছে না। আপনি তাকে রেসপন্সিবল করবেন একটা ব্রাঞ্চ ম্যানেজারকে একটা ফেলিওরের জন্য, একটা ক্লাসিফায়ারের জন্য, আবার আপনি ইনফ্লুয়েন্স করবেন, এই দ্বিচারিতা তো ঠিক হবে না। যে আমরা আরও বিস্তারিত আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসছি। দর্শক, নিচ্ছে একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ স্টার বিজ ডায়ালগে। আমাদের সাথে আজ আছেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। জনাব মোহাম্মদ আলী, আপনি যেটি বলছিলেন, আসলে আমরা খেলাপি ঋণের ক্ষেত্রে আপনি বলছিলেন যে আসলে সুশাসনটা খুব জরুরি, এবং সেক্ষেত্রে আমরা ওভারঅল আমাদের ব্যাংকিং খাতে যে বিপুল পরিমাণ আসলে খেলাপি ঋণ, মানে একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে মানে আপনার পরামর্শ কি থাকবে? আমাদের ব্যাংকিং সেক্টর এই খেলাপি থেকে আসলে কিভাবে বেরিয়ে আসতে পারে, কি করণীয় আসলে? গভর্নেন্স ঠিক করে ফেলা, তারপরে ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে, মানে যেগুলো যারা একটু খারাপ পারফর্ম করেছে সেইখান থেকে এমডি নিয়োগ দিয়ে দেওয়া, ম্যানেজিং ডিরেক্টর নিয়োগ দেওয়া, এবং একটা প্রুডেন্ট বোর্ড যেটা অনেক জায়গায় হয়ে গেছে এটা করা, এবং আস্তে আস্তে প্রশাসক থেকে বের হয়ে আসা। হ্যাঁ, প্রশাসকদের এক ধরনের ম্যান্ডেট থাকে, কিন্তু যারা বিজনেস টার্গেট থাকে তাদের আরেক ধরনের ম্যান্ডেট থাকে, তাদের আরেক ধরনের ভিশন থাকে এটা। এবং গভর্নেন্সের জায়গায় সব জায়গায় ইন্ডিপেন্ডেন্সের জায়গাটা দিয়ে দেওয়া। আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলো করেছে, প্রতিটা পলিসি পার্টিসিপেটরি মোডে আলোচনা করা, এবং কোন কোন পার্টির ক্ষেত্রে কোন পলিসিটা ভালো হবে সেটাই করা। কাস্টমারদের সাথে কমিউনিকেশন রাখা, মানে কাস্টমার সাংঘাতিকভাবে কমিউনিকেশন রাখা, এবং তাদের কাছ থেকে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টের চিন্তা করা, এইটা জায়গায়। আর যেগুলো পাচার হয়ে গেছে সেটা তো স্টোলেন অ্যাসেটের আলাদা ইস্যু। এই করে আপনি অনেক, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হবে যে কিছু ছাড় দেওয়া, যেমন আরোপিত অনারোপিত সুদ যেগুলো সার্কুলার বাংলাদেশ ব্যাংকের আছে, অথবা স্পেশালি কিছু ছাড় দেওয়ার ব্যবস্থা করে সেগুলোকে নর্মাল করে ফেলা। আর কাস্টমার যারা একদম বেশি খারাপ হয়ে গেছে আমি বলবো, কাস্টমারদেরকেও ক্লাসিফিকেশন করা, পুরাতন কাস্টমার, নতুন কাস্টমার, এটা তো কাস্টমার বুঝবে না, কিন্তু নতুন কাস্টমার যারা আসছে কিন্তু তাদেরকে এনশিওর করা যে তারা যে চেকই প্লেস করবে সেটাকে অনার করা। তাহলে যারা নতুন কাস্টমার আসবে তাদের মধ্যে কনফিডেন্স থাকবে যে আসলে আমি তো আমার টাকা পাচ্ছি, তার মানে লিকুইডিটি সমস্যা না। আর পুরাতনদেরকে রেশনিং করে টাকা রোলিং করতে দেওয়া, তাহলে ধীরে ধীরে মার্কেটে বেসিক্যালি ট্রাস্ট চলে আসবে। কোর্টে এই ল ডিভিশনটাকে সবচেয়ে বড় শক্তি ছিল। পূবালী ব্যাংকে যে সাকসেস দেখতেছেন এটার পিছনে কিন্তু একটা ল ডিভিশনের ব্যাপক কাজ আছে। আমাদের ল ডিভিশনটাই সবচেয়ে বড় যত ব্যাংকিং ইন্ডাস্ট্রি আছে, অথচ আমাদের ক্লাসিফিকেশন কিন্তু কম। প্রতিটা অঞ্চলে আমাদের অ্যাটলিস্ট একজন ল অফিসার আছে, প্রতিটা কর্পোরেট ব্রাঞ্চে। তার মানে 22টা আমার রিজন, 22টা রিজনে একজন করে থাকলেও 22 জন আছে। তারপরে আমার 11টা কর্পোরেট ইসলামী ব্যাংক নিয়ে, সেখানে আমার লোক আছে, প্রতিটাতে একটা করে লয়ার আছে। তারপর আমার ডিভিশনের লয়ার আছে, এরা কোর্টে যাচ্ছে। একটা সাধারণ আপনি ব্যাংক অফিসার কোর্টে যে ডিল করতে পারে না। এরকম করতে থাকলে তখন আস্তে আস্তে কমতে বাধ্য। এবং একসময় আপনাকে একটা বলি যে সাইফুর রহমান সাহেবের সময়, একসময় অর্থমন্ত্রী মহোদয় যখন ছিলেন তখন একসময় 41% ক্লাসিফিকেশন উঠে গেছিল। সেইটা নেমে তো একসময় কান্ট্রিতে নিচে নেমে এসছে, এখন তো 41% তো যায়নি, এটা নামানো সম্ভব। আচ্ছা, আপনি পাচারের কথা বলছিলেন। আসলে আমরা কিছু টাস্ক ফোর্স দেখেছি, এবং সম্প্রতি দেখেছি আমরা যে দেশের বাইরে বিদেশি কিছু ল ফার্মকেও ইনক্লুড করছে বাংলাদেশ ব্যাংক। তো এই পাচার হয়ে যাওয়া অর্থ ফেরতের সঠিক প্রক্রিয়ায়, ফেরত আনার সঠিক প্রক্রিয়া আমরা আছি কিনা, বা মানে আসলে মানে আপনারা কতটা আশাবাদী এই বিষয়ে? আমরা সঠিক প্রক্রিয়ার মধ্যে, এটা একটা ঠিক প্রক্রিয়া যে ইন্টারন্যাশনাল ল ফার্ম, এবং ল ফার্মগুলো যাদেরকে সিলেক্ট করা হচ্ছে খুবই শক্তিশালী ল ফার্ম। অনেকেরই হয়তো আর্নিংস আমাদের কোনো ছোটো ছোটো দেশ, আমাদের কথা বলছি না, আরও ছোটো দেশগুলোর আর্নিংসের চেয়ে বেশিও হতে পারে। তার মানে তাদের স্ট্যাবিলিটি আছে। উদ্ধার করাটা আসলে কোর্টের মাধ্যমে উদ্ধার করতে গেলে সময় লাগবে। এদের মাধ্যমে যদি প্রেশার করে আউটসাইড দ্য কোর্ট নেগোসিয়েশনের মাধ্যমে উদ্ধার করা যায় তাহলে তাড়াতাড়ি হবে। কিন্তু ইস্যুটা হচ্ছে যে আপনাকে বাস্তবতাটা বুঝতে হবে। আমাদের দেশে যদি একটা ঋণখেলাপি হয়, তার ওনারশিপ নিয়ে অর্থ ঋণ আদালতে মামলা করে অ্যাভারেজলি 8-10 বছর লাগে। তাহলে আপনি দেশের বাইরে কেস করে কি এত তাড়াতাড়ি পাবেন? একটু সময় লাগবে। এমনিতে কি পাচার বা সেই টেন্ডেন্সি কি বন্ধ হয়েছে, বা পাচার প্রতিরোধে আসলে আপনারা কি ধরনের মেজার নেন? সোসাইটি, ম্যাক্রো ইকোনমি যত বেশি স্টেবল হবে, মানুষের দেশে থাকার প্রবণতা বাড়বে।
যত উন্নত হবে তত বাড়বে। মানে এই জায়গাটাতে যত হবে তত দেশের বাইরে পরবর্তী প্রজন্ম চলে যাবে। যারাই চলে যাবে পার্মানেন্টলি যে দেশে যাবে সে দেশে কিন্তু সে সম্পদ নিয়ে যাওয়ার একটা প্রবণতা তার মধ্যে থাকবে। যারা করাপশন করবে তাদের মধ্যে দেশের বাইরে টাকা নিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। আমাদের যারা ফ্রড করবে তাদের মধ্যে আমাদের ম্যাক্সিমাম কিন্তু পাচার হচ্ছে করাপশন অ্যান্ড ফ্রড, ব্রাইবারি, আদার। এই টাকাগুলো তো সে দেশের ফর্মাল চ্যানেলে রাখতে পারছে না, তো তাকে উপায় খুঁজে বের করতে হচ্ছে কীভাবে বিদেশে স্থাপনা করা। সে কোনো যদি নাগরিকত্ব পেয়ে যায়, তার সন্তানকে পড়ালেখা করার জন্য পাঠাতে পারে, সেখানে সে নাগরিকত্ব পাবে, তাহলে সে একটা চ্যানেল পেয়ে যায়। এই চ্যানেলটা পেয়ে যায় তখন সে আস্তে আস্তে করে কি যে এইভাবে যেভাবে হোক সে টাকা পাঠানো শুরু করে, মানে হুন্ডির মাধ্যমে হোক যেভাবে হোক সে একটা চ্যানেল পেয়ে যায়, বা এলসির মাধ্যমে হোক বা ইন্টারমিডিয়েরির মাধ্যমে হোক সে একটা কাজ শুরু করে। তো সর্বপ্রথম বিষয়টা আসলে এটা যে দূর করতে হলে দেশে করাপশন ফ্রি কান্ট্রি করতে হবে। এটা ইটস এ মাস্ট। ফ্রড যেন কেউ করতে না পারে। এই যে যত ধরনের দুর্নীতি আছে সব মোকাবেলা করতে হবে। এই জায়গাগুলোতে যদি করতে পারে তাহলে বেসিক্যালি একটা জায়গা হবে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনাকে যদি ব্যবসা করার এনভায়রনমেন্ট, তারপরে এই জায়গাগুলো সুন্দর করে দেন, তাহলে ব্যবসায়ীরা আসলে দেশে থাকবে। কিন্তু ব্যবসায়ীর কাজটা যদি কঠিন করে হয়ে যায় তখন তার যে অসন্তোষ সেটা তার নেক্সট জেনারেশনের মধ্যে পৌঁছাবে। কারণ সবারকে মাথায় রাখতে হবে নেক্সট জেনারেশন কিন্তু যাদেরই টাকা পয়সা আছে তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে, পড়েই কিন্তু তারা দেশের বাইরে অনার্স মাস্টার্স করতে চলে যাচ্ছে। অনার্স মাস্টার করে চলে গেলে সে তখন কিন্তু কম্পেয়ার করছে। এই যে চলে যে যাচ্ছে তার মানে আপনি হেলথ সেক্টর, এডুকেশন সেক্টর যেগুলো, তারপরে মার্কেট, সামাজিক নিরাপত্তা, এই সবগুলো যদি আপনি এনশিওর করেন অটোমেটিক্যালি পাচার থাকবে না। যে আমরাও আশা করবো আসলে সেই ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করবে আমাদের সরকার। একটু আপনারা তো শেয়ার বাজারে তালিকাভুক্ত, তো সেই জায়গায় আমরা যদি দেখি যে 2015 সাল থেকে আসলে নিয়মিত লভ্যাংশ দিচ্ছে আসলে পূবালী ব্যাংক। তো মানে শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে আসলে আমরা দেখি যে আসলে ব্যাংকের শেয়ারের প্রতি ইদানিং বিনিয়োগকারীদের, সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহ একটু কম আর কি। তো শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? বার্তা খুব সিম্পল, মানে আসলে শেয়ার বিজনেস করতে হবে লং টার্মের জন্য। আপনারা গুজবে বা এই শর্ট টার্মের গেইন করে যদি আপনি চিন্তা করেন তাহলে আসলে শেয়ার বিজনেস করা দরকার নেই। আমি পূবালী ব্যাংকে বলি, আমি তো দায়িত্ব নিলাম 22-এর শেষের দিকে, তখন আপনি যদি শেয়ার দেখেন সেখানে পূবালী ব্যাংকের দাম ছিল 16 থেকে 17 টাকা, এই দাম ছিল। আজকে আপনি যদি দাম দেখেন 38 টাকা, পার হয়েছে কিন্তু 3.5 বছর। ঠিক আছে, আমি এই সময়টা বললাম। এর মধ্যে আমি আমার ডিভিডেন্ড কি দিয়েছি, 12.5 করে স্টক দিয়েছি, 12.5, 25, আবার একবার দিয়েছি হলো, এবার দিলাম 20, তাহলে হলো 45। তার মানে যার 2টা শেয়ার ছিল তার 3টা শেয়ার হয়েছে। তা 3 বছরের মাথায় আপনি 2টা শেয়ারের দাম কত ছিল, 17 টাকা থেকে হলো 34 টাকা, সেইটা 3টা শেয়ার হয়ে গেল 38 টাকা দাম হলো, তাহলে 108 টাকা। তাহলে 34 টাকা 108 টাকা হলে কত গুণ বাড়লো? 3 গুণ অ্যাটলিস্ট। তাহলে 3 বছরে আপনার ইনভেস্টমেন্ট যদি 3 গুণ হয়, এর চেয়ে কি কোনো ভালো ইনভেস্টমেন্ট আছে? আমি একদম এই যে খারাপ মার্কেটের আমি সিনারি দেখালাম, ভালো মার্কেট হলে হয়তো পূবালী ব্যাংকের শেয়ারের দাম 100 টাকায় চলে যেত। আমি একদম খারাপ মার্কেট, যখন ইন্ডেক্স একদম লোয়েস্ট, সেই সময় বলছি যে 3 বছরে আপনারা কোনো এফডিআর, কোনো সঞ্চয়পত্র, কোনো কিছুতে এটা সম্ভব না। এটা তো আমি শুধু ক্যাপিটাল গেনের কথা বললাম। আর আমরা ডিভিডেন্ড কত দিয়েছি? ডিভিডেন্ড দিয়েছি 12.5, 10, তার মানে 25 আর 10, 35% আপনি পেয়েছেন। এখন বলেন 3 বছর আপনি 35% ক্যাশ পেয়েছেন এবং আপনার ক্যাপিটাল গেন হয়েছে 3 গুণ। ইকুইটি মার্কেট হবে আমি আজকে কিনবো, সেই বিশ্বাসটা থাকতে হবে যে আমি কিনেছি, 3 বছর ধরে রাখবো। আমি একজনকে বলছিলাম যে আপনি পূবালী ব্যাংক কিনে রাখতে পারেন, খারাপ হবে না দায়িত্ব নেওয়ার পরে। তো ভদ্রলোক এক সময় বিক্রি করে দিছে, দিয়ে আমাকে বললেন আমার 85% লাভ হয়েছে ক্যাপিটাল গেন। তো সে আবার কিছুদিন পরে দেখা বললো যে আমি আসলে ভুল করে ফেলছি, এখন থাকলে আমার 300 টাইমস লাভ হইতো। তো আমি বললাম যে এইটাই আপনি মানে যদি মনে করেন যে এটা শর্ট টার্মে বিক্রি করতে হবে, সেখানে আপনি কেন যাবেন? আপনি যেটা মনে করবেন যে এটা লং টার্ম। আজকে দেখেন স্কোয়ার কিনে কেউ ধরা খেয়েছে? এই যে এত বেলুন বাস্ট হয়েছিল 9-10-এ, হ্যাঁ, শেয়ার মার্কেট, কিন্তু স্কোয়ার কি ধরা খাইছে? খায় না।
তাহলে আপনাকে তো সেইভাবে ইনভেস্টমেন্ট চিন্তা করতে হবে। আপনি যদি খারাপ কোম্পানিতে ইনভেস্টমেন্ট না করেন, অটোমেটিক্যালি খারাপ কোম্পানি সব ঝরে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না, তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব, শুনছি গুজব, কিনে ফেললেন, তারপর নিজে ফকির হয়ে গেলেন, এটা আপনার দোষ ছাড়া তো আমি কারো দোষ দিই। শেয়ার হোল্ডারদেরকে বলবো যে ফান্ডামেন্টাল দেখেন, লাভবান হবেন। আর যদি গুজবে চলেন তাহলে লস খাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা ইদানিংকালে যে ফিনান্সিয়াল ইনক্লুশনের কথা বলি, সেক্ষেত্রে আমরা যদি ব্যাংকের ইনভেস্টমেন্টের কনসেন্ট্রেশন দেখি, আমরা একটা ডেটা যেটা আমরা শুনতে পাই যে বাংলাদেশের টোটাল ব্যাংকিং সেক্টরের টোটাল ইনভেস্টমেন্টের 85% হচ্ছে ঢাকা এবং চিটাগং কেন্দ্রিক। এই ফোকাসটা সরছে কিনা, বা এটা আসলে সরছে না কেন, বা এসএমই সেক্টর যে আমাদের ইকোনমির একটা অন্যতম প্রাণ, সেই জায়গাটা এক ধরনের অনীহা আমরা দেখি ব্যাংকিং সেক্টরে, সেই জায়গাটা আসলে আপনাদের দৃষ্টিভঙ্গিটা কি? আসলে একটা দীর্ঘ আলোচনার বিষয় এখানে। এটা আমি শুধু যেটা বলি যে ঢাকায় দেখলে যে ঢাকায় ইনভেস্টমেন্ট হচ্ছে তা কিন্তু না। আপনারা দেখছেন ঢাকাতে, এটা দেখার দৃষ্টি জিওগ্রাফিক্যাল কনসেন্ট্রেশনের ফিগার যদি আসে, অবজেক্টিভ ক্রাইটেরিয়া যদি হয়, তাহলে মনে হবে যে না, ডেটা দেখে ঢাকাতেই কনসেন্ট্রেশন। কিন্তু আসলে ঢাকায় কোনো ইন্ডাস্ট্রি নাই। আপনি গাজীপুর থেকে যেতে থাকবেন একদম ভালুকা ময়মনসিংহ পর্যন্ত, ওই জায়গায় ইনভেস্টমেন্ট। এদিকে যেতে থাকবেন সিলেট রোডে, সিলেটও দেখবে। এদিকে যেতে থাকবেন চিটাগাং রোডে, চিটাগাং রোডে। যে রোডটাতে ইনভেস্টমেন্ট এখনও হয় নাই, সেটা ঢাকা থেকে ফরিদপুরের রোডগুলো যেটা নতুন হয়েছে সেটা। তো বেসিক্যালি কর্পোরেট অফিসগুলো হয়ে গেছে ঢাকাতে, কিন্তু ইন্ডাস্ট্রি সেট আপ হয়েছে তো সব ঢাকার বাইরে। ব্যবহার হয়েছে কিন্তু এই যে আমরা যত ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সব হয়েছে ঢাকার বাইরে, কিন্তু রিপোর্ট হচ্ছে ঢাকাতে। তো এই রিপোর্টটা আসলে হচ্ছে না। আর এসএমই সেক্টরের ডেভেলপমেন্ট, এসএমই সেক্টরের ক্ষেত্রে আসলে কয়েকটা চ্যালেঞ্জ আছে। এসএমই সেক্টরের ক্ষেত্রে আপনার 3 ধরনের, তো সার্ভিস, ট্রেডিং আর হচ্ছে ইন্ডাস্ট্রি। আমরা দেখছি সার্ভিস এবং ট্রেডিংয়ে যারা আছে দে আর ডুইং গুড। যেমন ধরেন একজন রড সিমেন্ট বিক্রেতা দোকানের, সে কিন্তু ট্রেডিং হয়, কারণ কি সে বড় কর্পোরেট থেকে রড কিনতেছে, রিটেলে বিক্রি করতেছে। বড় কর্পোরেটটা যেহেতু রিটেলে সেল করতে পারে না, তার ব্যবসায় কেউ হ্যাম্পার করছে না। কিন্তু ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যখন হচ্ছে, ধরেন আমরা কয়েকটা ইন্ডাস্ট্রি দেখছি প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এসএমইর, যেমন বেকারি, বিস্কুট, পাউরুটি যারা বানাতো, কারণ কি সব বড় বড় জায়ান্ট কোম্পানি এটা বানিয়েছে। তাদের সাথে সে কম্পিটিশনে কি সে যদি ফিনান্সিয়াল কস্ট চিন্তা করেন, সে পাচ্ছে হয়তো 10-এ, এসএমই পাচ্ছে 14-তে, এক গণ্ডগোল। দ্বিতীয় নম্বর হচ্ছে সাপ্লাই চেনের র মেটেরিয়ালের, সে ইম্পোর্ট করে সরাসরি আনতেছে, অতএব সে র মেটেরিয়াল পাচ্ছে কম দামে, সে পাচ্ছে বেশি দামে। তারপর সে যে মেশিনারিজ, সে কোয়ালিটি মেনটেন করতে পারে, সেটা লোকালি পারে না। তারপর তার যে অ্যাডভার্টাইজমেন্ট বাজেট, সে যে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারে, সেটা করে না। ফলে কী হয়েছে যে লোকালি যখন ধরেন আপনি একটা বড় গ্রুপের পাউরুটি দেখবেন আর লোকাল মেড পাউরুটি দেখবেন, আপনি কোনটা কিনবেন? যদি দাম দেখেন বড় গ্রুপের দাম কম, ব্র্যান্ডের দিকে এখন হয়েছে কি যে এত বড় বড় গ্রুপরা এমন ক্ষুদ্র লেভেলে চলে গেছে এই ইন্ডাস্ট্রি সেক্টরে, যেমন ঝালমুড়ি বানাচ্ছে, চানাচুর বানাচ্ছে, টোস্ট বিস্কুট বানাচ্ছে, সব বানাচ্ছে। তাহলে এই জায়গার ইন্ডাস্ট্রিগুলো কিন্তু আসলে করছে না, সারভাইভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। আমি দেখছি যে ট্রেডিং এবং সার্ভিস সেক্টরটা ঠিক আছে, যেমন ওই যত সার্ভিস সেক্টর আছে, হোটেল টোটেল, এগুলো সব ঠিক আছে, কিন্তু ইসের ক্ষেত্রে ঠিক নয়। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বেসিক্যালি নাও বড় বড় জায়ান্টরা প্রতিটা ছোট ছোট ইন্ডাস্ট্রির প্রোডাক্ট তৈরি করছে। সেক্ষেত্রে ব্যাংকগুলোর মাইন্ডসেটের কোনো ইস্যু থাকে এখন এই জায়গাটাতে বেসিক্যালি এমন কিছু ইন্ডাস্ট্রি চিন্তা করতে হবে যে ইন্ডাস্ট্রিগুলো বড়রা করলে দ্বিধান্বিত থাকবে। যেমন প্যারিশেবল ইন্ডাস্ট্রি, যেমন মিষ্টি বানানো, এগুলো দেখবেন আবার লোকাল ইন্ডাস্ট্রি চলতেছে, মিষ্টি লোকাল ইন্ডাস্ট্রি। কারণ কি এই শহরে এরকম বিভিন্ন ভ্যারাইটি বানিয়ে কুমিল্লায় পাঠানো, তারপরে বরিশালে পাঠানো, পাঠাইতে নষ্ট হয়ে যাবে। তো এই ইন্ডাস্ট্রিগুলো বেসিক্যালি চলবে। তো এসএমইর এই জায়গাগুলো, তারপর কটেজের যে জায়গাগুলো, যেমন ধরেন যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রি কোনোদিনই পারবে না, বেত নিয়ে, যেগুলো লেবার ইন্টেন্সিভ ছোট মার্কেট, সেগুলো জায়গাতে যাওয়া মাইক্রো লেভেলে। সেই জায়গাটাই অনেক সময় অভিযোগগুলো আসে যে ব্যাংকের একটা মাইন্ডসেট থাকে আসলে
মানে এটা এভাবে বলাই হয় যে যে ব্যাংকগুলো বড় উদ্যোক্তাদের ব্যাপারে এক ধরনের মাইন্ডসেট থাকে ব্যাংকের, আর ছোট উদ্যোক্তাদের, মানে সেই জায়গাটা থেকে আসলে আমরা কিভাবে বের হতে পারি? এইটা আসলে মাইন্ডসেটটার বিষয়টা হচ্ছে যে আসলে তার স্কেল অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি। আর ইস্যু হচ্ছে যে সেট আপ। আমরা তো পাবলিক মানি নিয়ে ডিল করছি, আমার যদি পূর্ণাঙ্গ সেট আপ না থাকে তাহলে আমি কিন্তু সেই জায়গায় যেতে পারবো না। সেট আপ, টেকনোলজিক্যাল সাপোর্ট সব কিছু লাগে। আমি ছোট যদি এক্সাম্পল দিই, ধরেন ব্র্যাক এনজিও থেকে এসছে ব্র্যাক ব্যাংক, তো সে ব্র্যাকের যিনি দায়িত্বে ছিলেন মাইক্রো ক্রেডিটে, তাকে এখানে নিয়ে এসে এসএমই সেট আপটা করেছে। এখন আমি পূবালী ব্যাংক যদি মনে করি যে ব্র্যাকের মতো আমি এসএমই এখনই দেওয়া শুরু করতে পারবো না। কেন পারবো না? কারণ তাদের 450 মতো ধরেন এসএমই সেন্টার আছে, সেইখানে 4-5 হাজার লোক হয়তো এই আউটসোর্সিংয়ের মধ্যে কাজ করছে। তারপর এই সেট আপটা তো আপনাকে তৈরি করতে হবে। এই যে সপ্তাহে সপ্তাহে যে তার কাছে যাবেন, তাহলে এখন আপনাকে একটা ট্রেড অফ করতে হবে যে আমি এই সেট আপ করতে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্ডিচার হবে, আমি করবো কি করবো না। তাই আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা পূবালী ব্যাংকের ক্ষেত্রে আমরা অ্যাগ্রেসিভলি চিন্তা করতেছি যে আমাদের এই এসএমইকে মনিটরিং করা এবং দেখা এবং টাকা আদায় করা, এই কালচারটার মধ্যে যেতে হবে এবং এইটা নিতে হবে। এটা অনেকে উদ্যোগ নিয়েছে। আবার কেউ কেউ টেকনোলজিক্যাল হেল্পে কোনো কোল অপারেশন করতে পেরেছে। যেমন দ্য সিটি ব্যাংকের কথা যদি আমি বলি, যে সে বিকাশের সাথে কোলাবোরেশন করে ন্যানো লেন্ডিংয়ের জায়গাটাতে মার্কেট লিডারশিপ সে নিয়েছে। তো এইটা ডিপেন্ড করে বেসিক্যালি আপনি কীভাবে আপনার সেট আপটা সাজাচ্ছেন, এক একটা সেট আপটা যেভাবে কাজ করে। কারণ এখানে কেন আমাদের এই জায়গাটাতে এই সেট আপটা হচ্ছে, কারণ আমাদের এখানে 55 এজেন্ট শুধু এইভাবে কাজ করে এবং তাদেরকে আমরা প্রফিট শেয়ারিং করি। তো আমাদের মার্কেটিংয়ের বাইরেও তারা ডু দেয়ার মার্কেটিং। তো এই জায়গাগুলোতে এসে, যেমন আমাদের একসময় হাউস বিল্ডিং সেটা খুব কম ছিল, টোটাল লোনই ছিল 200-250 কোটি টাকার মতো মাত্র, এই যে ফ্ল্যাট তারপরই। তো এই সেট আপটা আমরা একটা তৈরি করেছি, খুব সুন্দর সেট আপ তৈরি করেছি। এখনই সেটা 1200 কোটি টাকা হয়ে গেছে এবং আমরা এক্সপেক্ট করতেছি যে আমরা ডেল্টা ব্র্যাক হাউজিং, যেহেতু একদম ব্র্যাকের হাউজিং নিয়ে কাজ করে, এটা তো ভালো করছে, তাদের চেয়ে বেশি পোর্টফোলিও আমরা করে ফেলব। এটা আমাদের একটা টার্গেট। তার মানে এটার জন্য কিন্তু আমাকে হিউজ একটা সেট আপের মধ্যে যেতে হয়। আপনি একটা ফিনান্সিয়াল প্রোডাক্ট সেট আপ ছাড়া দিবেন, ক্লাসিফাইড হয়ে যাবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে স্টার বিজ ডায়ালগে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য। স্টার নিউজকেও ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।